ধরো তুমি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেছো, তোমার কোনো এক বন্ধু তোমার নাম ধরে ডাকলো, আর সেই ডাকাটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। এমনই একটা ঘটনা ঘটেছিল জলপাইগুড়ির এক ভাইয়ের সঙ্গে। তারা ঘুরতে গিয়ে যখন তার বন্ধু তার নাম ধরে ডাকে, সেই সময় একটা পরী তার পেছনে লেগে যায় এবং তারপর তার সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। আজকে তোমরা সেগুলোই শুনতে চলেছ। যাই হোক, এই নিয়ে আর কথা বাড়াবো না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। আর কিছু বলে স্পয়লার দিচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের পডকাস্টে। হ্যালো দিবাকর। হ্যাঁ দাদা। হ্যাঁ, তোমার সাথে মেইনলি যে বিষয় নিয়ে আমার আলোচনা হলো, এবং তোমরা ঘুরতে গিয়েছিলে এবং সেখানে তোমার বন্ধু কোনো কারণে তোমার নাম নিয়ে ফেলে এবং তারপরেই তোমার সাথে একটা প্রেত চলে আসে বলতে পারো, বা কোনো প্রকারে একটা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। সেটা কেন হয় সেটা আমি এই মুহূর্তে বলছি না, তুমি বলবে। তো তারপরে তোমার সাথে অনেক রকম প্যারানর্মাল জিনিস ঘটে। তো বিষয়টা, এই জিনিসটা কবে থেকে শুরু হয়েছিল এবং কবে এই ঘটনাটার মানে কতদিন আগে হয়েছিল আর কিভাবেই বা শুরু হয়েছিল? তুমি একদম প্রথম থেকে আমাদেরকে শোনাও, আমরা শুনবো। দাদা মানে সালটা তো ঠিকঠাক মনে নেই, বাট এই 18 কি 19 এরকমই শুরু, মানে 2018 কি 19 থেকে শুরু হয়। আচ্ছা, ঠিক আছে। ঠান্ডার দিন ছিল। ওকে ওকে। আমার নাম দিবাকর দাস, আমি জলপাইগুড়ি বাসিন্দা। ভৌতিক কথায় যতজন সবাই যে আছে সবাইকে হ্যালো, নমস্কার। আজ থেকে 4-5 বছর আগের ঘটনা, যেটা হয় কি, মানে আমাদের যে এলাকাটা আছে সেই এলাকায় মানে কিছুটা একটা গুজব বা সত্যি জানি না কি, বাট কিছুটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমাদের এলাকায় একটা ছোট্ট বাচ্চা রাত্রে, শনিবার আর মঙ্গলবার রাত্রে করে গোটা এলাকায় মানে যে চিৎকার করে কান্না করে, সেভাবে কান্না করে, ঘুরে বেড়ায়। সেটা জানি না। হ্যাঁ, ঘুরে বেড়ায়। তো এটা আমি তো কোনোদিনও কানে শুনিনি, এটা সত্যি কথা। তো এটা আমি বলছি না যে সত্যি ঘটনা, এটা গুজবও হতে পারে। সেই ঘটনার মানে ঘটনার দিকেই না আমার মনের মধ্যে একটা কিউরিওসিটি হয় যে আমিও কিছু একটা করবো, দেখি তো মানুষকে ভয় খাওয়ানো যায়নি। তো আমি কি করি, আমার একটা সাজ বলে না, যে ভৌতিক টাইপের সাজ। তো আমি কি করছি, স্কুল বানানোর জন্য আমার মার চাদর নিয়ে, কালো কালার একটা চাদর নিয়ে রেডি করছি, আর মার একটা হাউস কোট টাইপের ইয়ে পরে নিয়ে গোটা পায়ে ঘুরছি। তো অনেকজনকেই ভয় খাওয়াইছি আমি নিজেই। ভয় খাওয়ানোর ফলে তো সবাই ভয় পেয়ে যায়। তো সেই দিনকার রাতের থেকে আর কি আমাদের পাড়ায় আর কেউ বাড়ির থেকে বের হয় না ভয়ের চোটে। তো সেটাই হয়তো আমার সবচেয়ে বড় ভুল। তো তার 2-1 দিন পরেই আমার বন্ধু, ও টোটো চালায়, তো সে এখন নেই। তো টোটো নিয়ে ধরো রাত 10টা 10:30 দিকে বাড়ি আসে। তো সেই টাইমটাতে আমি রাস্তা থাকাকালীন আমাকে বলে চল একটু ঘুরে আসি আশপাশ দিয়ে। আমি বললাম কি চল তাহলে যাই, বলে ঠিক আছে চল। তো যাওয়ার কালীন দাদা আমাদের এখানে না মেলা হয়, ঠিক আছে, এটা রাসমেলা হয়। রাসমেলা ঠিক একটু আগে একটা রাস্তা আছে ডান দিকে, কাঁচা রাস্তা। তো কাঁচা রাস্তাটা কিরকম, কিছুটা কাঁচা রাস্তা, তারপরে যে মানে অর্ধেক ঢালাই বলে না, ঢালাই বলে যে সেই রাস্তাটা তৈরি আর কি অনেকটাই। তো সে ও টোটোটা একদম রানিং টোটো চলছে। টোটোটাতে না দাদা ওই কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তাতে ওঠার সময় টোটোটা না ব্রেক হয়ে যায়। টোটো চালু আছে কিন্তু লাইট টাইট সব চলছে, কিন্তু গাড়িটা আগাচ্ছে না, কিছুতেই আগাচ্ছে না। মানে মোটরের যে সাউন্ড, যে মোটরটা যে ঘুরছে সেটাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি, মোটরটা পুরো জোরে ঘুরছে, কিন্তু টোটোটা কিন্তু থেমে আছে, গাড়ি কিন্তু কোনো কিছুতেই আগায় না। তো ও আমাকে হঠাৎ বলে কি, ভাই বুঝতে পারছিস কি হয়েছে? আমি বললাম কি হইলো? বলে কি বুঝে নে। আমি তারপর বলি কি হলো রে? ও বলে কি পিছন দিকে দেখ। আমি বললাম পিছন দিকে যখন ঘুরে দেখি দাদা, দেখি একটা বাস ওই টোটোর যে পিছন দিকে যে হ্যান্ডেল থাকে, সেই হ্যান্ডেলটাকে না মানে জড়িয়ে হলে কিরকম হয় ব্যাপারটা, আমার কাটা দিচ্ছে সেই কথাটা, মানে জড়িয়ে ধরে আছে। তো ও আমাকে বলে বলটু তুই ভাই গাড়িটাকে ঠেল, যেভাবে ওকে কিন্তু বের করতে হবে। আমি ঠিক আছে, আমিও ওর নাম নিয়ে নিই, আমি ও আমার নামটা নিয়েছি, আমার যেটা সবাই ডাক দিয়ে যেটা হচ্ছে বল্টু, যে আমার নাম। তো বল্টু বলে ডাক দিয়েই বলে যে তুই গাড়ি ঠেল ভাই, আমিও ঠেলে ওখান থেকে বের হয়ে আসে। তারপর থেকে না 2-1 দিন ঠিকঠাকই ছিল, কোনো প্রবলেম ছিল না। কিন্তু ওই 2-1 দিন পরের থেকেই একটা স্বপ্ন পাই। স্বপ্ন হচ্ছে কি, একটা মহিলা আমার স্বপ্নে রোজই আসে, কথা বলে আবার চলে যায়।
ডেলি ডেলি হয় এটা আমার সাথে, ডেলি ডেলি হয়। তো তখন দাদা মানে আমি বুঝতে পারি না হয়, আমি নর্মালি যে স্বপ্ন দেখি আমি স্বপ্নই দেখি, এর থেকে বেশি তার কিছু না। মানে ওই ঘটনাটা হওয়ার পর থেকে, তাই তো? পর থেকে, হ্যাঁ, ঘটনা হওয়ার পর থেকে আমি স্বপ্ন দেখার মতো এই ব্যাপারটা নিয়ে স্বপ্নই দেখি আর কি কিছু হয়। আর দাদা আমার সবচেয়ে বাজে স্বভাব যে আমি হেডফোন দিয়ে গান শুনি অল টাইম। সবথেকে বাজে যেটা স্বভাব আমার, হেডফোনে আমি গান শুনি। তো রাস্তা দিয়ে চললেও আমি হেডফোনে গান চলতেই থাকে, এরকম একটা ব্যাপার থাকে। তো এরকম না দাদা, আমি রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটাকালীন না মনে হলো যে আমার পিছন দিকে কেউ একটা আছে, হেডফোন লাগাকালীন কিন্তু একটা খাবার মতন কিছু একটা পিছন দিকে মনে হয় হাঁটছে রাস্তা দিয়ে। ওই সন্ধ্যা কত হবে, ওই হ্যাঁ সে ফিল একটা হাওয়া আমার পিছন দিকে মারছে, কিন্তু আমি পিছন দিকে ঘুরে দেখি কিছু নেই। এমন না যে পিছন দিকে ঘুরলাম কিছু আমাকে ধরলো বা কিছু, এরকম তো কিছু না। আমি হাঁটতে থেকে দেখছি যে আমার পিছন দিকে একটা হাওয়া মানে আমার সাথেই যাচ্ছে, হাওয়াটা আর কোথাও হচ্ছে না, আমার পাশ দিয়েই হচ্ছে। এরকম হতে 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 ডেলি এরকম হয়। আমি কিন্তু অতটাও মানে ব্যাপারটাতে ধ্যানই দিইনি যে কি হচ্ছে আমার সাথে। তারপর এরকম একদিন রাত্রের 11টা 11:30 বাজে, তো যেই গলিটা এখন কথা বলবো সেই গলিটায় অলরেডি আগের থেকে অনেক কিছুই আছে, অনেক কিছু, মানে একটা জিনিস বললে চলবে না, অনেক কিছু। তো ওই গলিতে কথা বলতে বলতে ফোনে কথা বলতে বলতে চলে যাই। সেদিনকে আমি আমার দাদার সাথে কথা বলছিলাম ফোনে। তো দাদার সাথে কথা বলতে বলতে দাদাকে বললাম, দাদা আমি তো ও জানি ব্যাপারটা যে ওই গলিটাতে বিশেষত বলে কি তুই এখন কোথায় আছিস? আমি বললাম কি আমি ওই আমাদের সঞ্জুদের গলিতে, মানে যেই বন্ধুটা আমার সাথে ছিল ওর নাম সঞ্জু, বলে যে আমি সঞ্জুদের গলিতে। বলে যে সঞ্জুদের গলি গেছি এত রাতে, ওখানে তো জানিস কি কি আছে। আমি বললাম কি হবে, কিছু হবে না, কিছু করতে হবে না। আমি একটু ভূতকে দেখে কমই ভয় পাইতাম আগে, মানে ভয় কম পাইতাম, এখন সত্যি অনেক ভয় পাই। তো ওকে বলতে বলে দাদা আমার ওই যেই জায়গাটা আমি ছিলাম সেটা ধরো পিছন দিকটায় অনেকগুলো বাড়ি আছে, একটা ছোট্ট রাস্তা আছে যে আমাদের বাড়ি আসা যায়, আর সামনের দিকটায় আমি যেদিকে ঘুরে দাঁড়িয়ে আছি সেদিকটা না ফাঁকা মাঠ, আর ওখানে শুধু একটা কুয়া আছে, সেখানে কুয়ার আশপাশ দিয়ে শুধু কলা গাছের বাগান একটা ছোট মতো। তো বাদিকটায় বাঁশঝাড়ের অনেক বাঁশঝাড় আর কি, ঠিক আছে। তো আমি ওর সাথে কথা বলতে ওকে বললাম যে কিছু হবে না, কে ধরবে এখানে, কেউ নাই। এই বলতে বলতে না দাদা মানে ওই যে কুয়ার পাড়টা যেটা, সেই কুয়ার পাড় থেকে কিছু একটা আমি স্পষ্ট দেখলাম যে কালো করার কিছু একটা ওই কুয়ার পাড় থেকে ওই বাজারের মধ্যে চলে গেল। আচ্ছা, বাজারের মধ্যে গেল। আমি দাদা বললাম, দাদা আমি কি দেখলাম রে এটা? তো বলে কি দেখলি তুই? আমি বললাম কি কোনো পাখি টাখি হবে নাকি, এত বড় এই বাজারের মধ্যে গেল। দাদা আমি ভয় পেয়েছি কিন্তু সেই টাইমটাতে, যে আমি বললাম দাদা না বাড়ি যাই রে, ভয় লাগতেছে এখন। ঠিক আছে বাড়ি যা। তো দাদা আমি যখন ঘুরে ব্যাক করতে গিয়ে সেই ওই বাজারটা না, মানে আমি যেদিকে যাচ্ছি ওই বাজারটা নতুন আমার দিকেই মানে আসছে তেরে ওই বাজারের উপর দিক দিয়ে। তো আস্তে 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 না দাদা ঠিক আমার সামনে যে গাছটা ছিল সেই গাছটার সামনে চলে আসতো। এবার ও আমাকে যেতে দিচ্ছে না কোনো মতে, আমি যে বের হয়ে যাবো, আমি তো দেখতে পাচ্ছি না জিনিসটাকে, কিন্তু ওর যে হাওয়া যে হচ্ছে ওই অতটুকু জায়গার মধ্যেই হাওয়া হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। আমি কন্টিনিউসলি বলছি দাদা আমার সাথে এটা কি হচ্ছে? তো আমি ওখানে চিৎকার করি জোরে জোরে। আর ও পাশেই আমার পিসির বাড়ি, তো আমি চিৎকার পিসিকে রাখতেছি, ও পিসি ও পিসি ও পিসি ও পিসি এটা কি ও পিসি। তো পিসিরা সবাই দৌড়ে বেড়ায়। তো তখন ওই হাওয়াটা বন্ধ হয়ে যায়। পিসি বলে তুই এত রাতে এখানে কি করতেছিস? তুই তো ভালো করে জানিস যে এখানে কি আছে। আমি বললাম পিসি আমার সাথে এটা কি হলো? বলে কি চল বাড়ি দিয়ে আসি তোকে। তো আমাকে বাড়ি দিয়ে আসে। তো বাড়িতে এসে মাকে বলি, মা বলে যে ভালো হয়েছে, তুই ভয় পাইছিস, তুই খুব রাতে ঘুরে বেড়াই, তোর কি হয়েছে, এটা তোর সাথে হওয়া দরকার। তখনও দাদা আমরা অতটাও মানে কেয়ার করিনি ব্যাপারটা যে এটা কি আমার সাথেই হচ্ছে বা আমাকে কিছু লাগছে, এরকম কিচ্ছু বুঝিনি। তো এরকম স্বপ্ন তো দেখি। তো একদিন না স্বপ্নের মধ্যে আমরা সবাই মিলে খেলতে গেছে না দাদা, ফট করে মনে হয় কি মানে ব্যাট বল খেলি, তো ব্যাট বল মানে বলটা না একটা গর্তে চলে যায় স্বপ্নের মধ্যে। তো গর্তে থেকে আমি বলটা বের করার জন্য যাই, তো ওই গর্তে একটা বাচ্চা আমাকে রাখছে গর্তে থেকে স্বপ্নের মধ্যে, ঠিক আছে। তো এবার সেই স্বপ্নটা যখনই বাচ্চাটা দেখি আমি তাহলে স্বপ্নটা ভাঙিয়ে দেয়। তো আমি ওটা আমার মাকে বলি যে মা আমি এরকম একটা জিনিস দেখি। বলে কি তোর স্বপ্নে কি কোনো মেয়ে আছে নাকি রে? আমার ছোট্ট এই কোশ্চেনটা বলে। তাহলে আমি হ্যাঁ একটা মেয়ে তো আসেই মাঝে মাঝে। বলে কি যে তোকে কি বলে ও? বলে কি আমি বললাম এমনি আমার সাথে থাকে, কথা বলে। বলে কি তুই কি চিনিস মেয়েটাকে? না আমি তো মেয়েটাকে কোনোদিন দেখিনি। বলে তুই জানিস না? আমি বললাম না আমি তো জানি না। তো এবার বলে কি তুই একবার তাও ছোট দাদুর সাথে দেখা করে আসিস। আমার দাদু হয়, ছোট দাদু, মানে আমরা বলি দাদু, নামটা মনে পড়ছে না। ছোট দাদু বলে উনি হচ্ছে ঝাড়ফুঁক বলো মন্ত্র বলো সবই পারতো, উনিও নেই এখন, ঠিক আছে।
তো উনি সব, তো আমি ওই দাদুকে বলি, দাদু আমার সাথে এরকম এরকম ঘটনা হচ্ছে, সেদিনকে ওই তোমাদের গলিতে, ওই দাদুর বাড়ি তো ওই গলিতেই, আমি দাদুকে একটা অনেক বড় ঘটনা আছে, সেটা পরে কখনো বলবো। তো দাদুকে বলি যে দাদু আমি তো গলিতে এরকম 11:30 নাগাদ আসি, তো এরকম এরকম ঘটনাটা হয় দাদু, আমাকে কেউ আটকায় দেয়, আমাকে যেতে দেয় না। দাদু বলে যে তুই এত রাতে আসিস কেন তাহলে এখানে? দাদু আমি তো বুঝতে পারিনি। বলে কি ঠিক আছে তুই বস, আমাকে ওই যেখানে বলি সেখানে বলি তুই বস, বলে পূর্ব দিকে মুখ করে বস। আমি বসি, বসার পরে আমাকে মানে যেমন ঝাড়ফুঁক করে না সেরকম করে ফু দেয় 2-3 বার, কিছু একটা মন্ত্র বলে, বরাবর বলে কি তুই রাসমলা মাঠের ওদিকে কেন গেছিলি? দাদা আমি বুঝতেই পারলাম দাদু আমার জানলো কিভাবে। দাদু বলে তুই রাসমলা মাঠের ওদিকে কি করতে গেছিলি এত রাত্রেবেলা? আমি দাদু কেন? বলে কি তোদের সাথে কি হয়েছিল ওখানে? আমি দাদু এরকম এরকম ব্যাপার খুলি বলি, দাদু এরকম ব্যাপার। বলে কি সেখানেই তো তোকে দেখছি, আর তোর নামটা কেন নিচে ও সঞ্জু? তা আমি দাদা আমি বিশেষ করে আমি দাদুর কথা শুনে না অবাক, দাদু আমাকে এগুলা কি বললো, তোর নামটা কেন নিচে ওখানটায়? ও এটা তো বড় ভুল করছে। দাদু না আমাকে তখন ঝাড়ায় দেয়, যখনই ঝাড়ায় দেয়, ঝাড়া দেওয়ার পরে দাদা ওইটা না হালকা হয়ে যায়। দাদু বলে কি এরপর থেকে তোর সাথে আর কিছু হবে না, চিন্তা করিস না। ঠিক আছে, এরপর যদি কিছু হয় তুই আমাকে বলি যাইছে। ঠিক আছে দাদা বলবো, দাদু বলবো তোমাকে। তারপরে দাদুর সাথে আমার দেখা হয়নি। তো এরকম দাদা দাদু হওয়ার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ না কিছু ছিল না, কিছু ছিল না আমার সাথে। ঠিক আছে, তো এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই তো আমার বাবার মানে বাবা আর মা ব্যাঙ্গালোর যায় বাবার ট্রিটমেন্টের জন্য। তো আমার ভাই আর আমরা দুজন, আমরা 3 জনে বেরিয়ে থাকি। তো ওই 1 সপ্তাহ পরেই বাবারা চলে যায়। এই রাত্রের 1টা বাজে তখন, বাবারা বাড়িতে না থাকলে যেটা হয় আর কি, রাতে কে বকা দিবে কে কি বলবে, তখন তো আমি ফোন ঘাটতে ঘাটতে না রাস্তায় বেরিয়ে হয়ে গেছে। রাস্তায় যে গলিটাতে দিকে যে বললাম, সেই গলিটার সামনে, মানে গলিটা আমি ঢুকিনি, ঠিক গলিটার সামনে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকাকালীন আমি দেখি কি দুটা বাচ্চা সোলার লাইট, যে গ্রামের সাইডে বেশি দেয় সোলার লাইট দেয় না, তো সোলার লাইটের নিচে দুটা বাচ্চা খেলছে। ঠিক আছে, খেলার পরে তেমন কি ওদের হাত পা কিছু নেই, পুরোটাই সাদা, মানে একটা চাদর দিয়ে যেমন মুড়ে থাকে সেরকম টাইপের। তবে দেখার সাথে আমি ভাইকে ফোন করি যে ভাই একটু বাইরে আয় তাড়াতাড়ি। বলে কেন? আমরা যদি একটা জিনিস দিয়ে দেয়। তো ভাই বাইরে আসে, আসার পরে ও দেখে দাদা এগুলো কি। আমি বললাম যে দেখ ওই দাদু যে ছোট দাদু যে বলে যে আমাদের এই গলিতে 2টা বাচ্চা আছে, দেখ এই যে 2টা বাচ্চা। বলে দাদা বাড়ি চল। আমি তাও বলি যে না তুই যে আমি দেখবো। আমি দেখি কিছুক্ষণ পরে না দাদা যখন ওদের নজরটা আমার দিকে আসে, তখন দেখার সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। আমাকে যখনই দেখে যে আমি দাঁড়ায় আছি তখন ভ্যানিশ হয়ে যায় এখান থেকে। খুব একটা ভয় পাইনি, বাড়ির সামনেই ছিলাম জন্য কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসছি। তারপরে যেটা আমার সবচেয়ে বড় যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে সেই মেয়েটা না দাদা তখন মানে আমি একটু যেই ঘটনা আমার সাথে ঘটছিল, তো আমি বন্ধু বান্ধবকে বলা শুরু করি ভাই আমার সাথে এরকম, মা বাবাকে তখন আমি বলিনি যে আমার সাথে এগুলা ঘটছে। বন্ধু বান্ধবকে বলি যে ভাই যে এরকম এরকম ব্যাপার এরকম হচ্ছে আমার সাথে। বলে কি তুই আর কি মারছিস, বেকার ফালতু কথা বলিস না। দাদা আমি এগুলো বলে সবচেয়ে বড় ভুল করছিলাম, তখন থেকে না আমার প্রতি ও ক্ষেপ্ত হয়েছিল আর কি। তো আমি রাতে তখন তারপরে দিন থেকে যেদিন বলি তার সেদিন রাত্রের থেকেই আমার সাথে শুরু হয় কি আমার শরীরের মধ্যে আঁচড়ের দাগ, আমার চুল ধরে টানাটানি। ঠিক আছে, এরকম হয়। এবার আমি মাকে বলি যে মা আমার সাথে এরকম হচ্ছে। মা বলে কি তুই ঠিক হয়তো যেটা মা বলে যে তুই আমাদের যেই ঘরে ঘুমাই আমরা সেই ঘরে ঠাকুর আছে, বলে তুই ঠাকুর ওই ঠাকুরের ঘরের মধ্যে ধর ড্রেস চেঞ্জ করিস, এই জন্য তোকে ঠাকুর পাপ দেয়, এই জন্য তোকে ঠাকুর মারে, এই জন্যই তোর এগুলা হয়। আমিও মার কথাটাই বিশ্বাস করি যে হ্যাঁ হইতে পারে। তো এগুলা হতেই থাকে, ডেলি হতে থাকে। তো এবার মানে আমি ঘুমে যখন থাকি তখন দাদা কিছু বুঝি না, সত্যি কথা যেটা কিছু বুঝতে পারি না। সকালে ওঠার পর থেকে মানে সকালে ওঠার পরে বুঝতে পারি যে, কিন্তু ওই যে ঠিক ঘুমানোর যে আগের টাইমটা সেই টাইমটা যে আমার চুল দিয়ে ধরে সেটা কিন্তু আমি বুঝতে পারতাম যে আমার চুলটা ধরো কেউ পিছন দিকে মানে হাত দিয়ে করে দেয়, পিছন দিকে করে দিচ্ছে, মানে হাত বুলায় যেরকম আর কি পিছন দিকে সেরকম বুলায়। আমি বুঝি যে রাতে ঘুমায় আছি, ফ্যান চলতেছে, এই তো হয়তো মনের ভুল। এটা হয়তো মনের ভুল, তাহলে 1 দিন 2 দিন হবে, তাহলে রেগুলারলি তো এটা হবে না। রেগুলারলি হতে তারপর না দাদা আমি মানে এই জিনিসটার প্রতি আর ইন্টারেস্টই ছাড়িয়ে দিয়েছি। ও দেখলো হচ্ছে হোক, যা হবে দেখা যাবে, কি হবে দেখা যাবে। এরকম অনেকদিন মানে বছর খানেক আমার সাথে এরকম হয়, আমি তাও ওটার প্রতি ইন্টারেস্ট, কিন্তু দাদা আমি আস্তে আস্তে অসুস্থ হতে থাকি। তো শরীরের যে গঠন যে ছিল আমার সেটাও শেষ হয়ে যায়, হাড্ডি হয়ে যায়। আচ্ছা, আমি হাড্ডি হয়ে যাই, পুরোপুরি হাড্ডি হয়ে যাই, বছর খানেক মধ্যে হাড্ডি হয়ে যায় দাদা। কিন্তু আমার কিন্তু ও ক্ষতি কিন্তু সেরকম কিছু করেনি। হ্যাঁ, এবার যেটা সবচেয়ে বড় মূল ঘটনা, আমি তারপরে আমার যে মহামেডান একটা বান্ধবী ছিল, তো ওকে আমি বলি কি যে ভাই আমার এরকম হচ্ছে,
আমি কি করবো রে, আমি তো বুঝতে পারছি না, এরকম হয় আমার সাথে। বলে কি তো তাহলে কাউকে বল, কিছু একটা তান্ত্রিক বান্ত্রিক দেখা, কোনো কিছুতে যা। আমি বললাম কি শোন, আমাকে তো বাড়ির থেকে তো এগুলা বলবে যে মানে পরপরই বলবে যে না যাইস না, বাবা তো জানিসই কিরকম, বাবা বলবে যে না এগুলা ভুল কথা, তোর মনের ভুল, ঠিক আছে। তো আমি বলি যে না রে ভাই, আমি বাবাকে বলতে পারবো না, তুই একটা কিছু একটা ব্যবস্থা করে দে। তো সেটা পূজার, দুর্গাপুজোর 7 দিন কি 8 দিনের আগের ঘটনা। 7 দিন আগের ঘটনা। তো আমি বলি যে তাহলে ও বলে কি যে ঠিক আছে তুই তাহলে আমাদের বাড়ির দিকে একদিন আয়, এসে নিয়ে চল আমি তোকে নিয়ে যাবো। তো ওর দাদা, মানে দাদা বলতে কি বয়স্কই, কিন্তু ও দাদা বলে। তো আমাকে ওখানে নিয়ে যায়। তো আমাকে বলে যে বলো তোমার কি সমস্যা। তো আমি বললাম যে দাদা আমার তো এরকম মাঝে মাঝে মনে হয় যে আমার পাশে পাশে কেউ আছে বা এরকম কিছু একটা, আমাকে মনে হয় যে রাতে আঁচল দেয়, চুল ধরে। বলে কি ঠিক আছে তুই বস। ওরা বলে যে ওরা কি একটা বলে, বলার পরে বলে কি সেম দাদু যেটা বলে ওটাই কথা বলে, যে তোর সাথে একটা মেয়ে আছে, ঠিক আছে, সেটা মেয়ে বলতে পরি, পরি যেটা বলে পরি আছে তোর সাথে, ও তোর সাথেই থাকতে চায়। তুই এতদিন ধরে কাউকে কেন বলিস নি, তো তো অনেক দিনের ঘটনা এটা। হ্যাঁ বলে হ্যাঁ সে তো অনেক দিনের ঘটনা, আমি অত ব্যাপারটাতে মাথা ঘামাই নেই, তার জন্য কিছু বলি নেই, বাট আজকে তোমার শোনার পরে তো বুঝতে পারলাম যে হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো বলে যে ঠিক আছে তোকে আমি একটা তেল দিচ্ছি, তেল কষে দেয় না, যেটা বলে তেল কষা, যেটা বলে তেল পড়া, তেল পড়া যেটা হয়, যে তেল পড়াটা আমাকে বলে যে এই তেল পড়াটা তুই যেখানে ঘুমাবি সেখানটায় একটু দিয়ে দিবি, দেওয়ার পরে তুই শরীরের মধ্যে মারবি। তো আমরা টোটো নিয়ে যাই, ওই সে তখনও ওই আমার ওই বন্ধু বেঁচে ছিল, ও টোটোতেই যাই। ও বলে যে তুই এটা মারবি। তো আমার না দাদা ওই যে ওদের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে না গাটা কিন্তু ছুম বুঝে করে না, লোম খারাপ হয়ে যায়, সেরকম মনে হচ্ছে যে আমার সেই সন্ধ্যা হওয়া টাইমটাতে, বিকাল আর সন্ধ্যা মাঝখানটায়, সেই টাইমটা। তখন আমার সাথে 2টা বন্ধু ছিল। তো আমি বলি যে সঞ্জু আমার ভাই এরকম কেন লাগতেছে রে, আমার তো প্রচন্ড খারাপ লাগতেছে, কেমন মনে হচ্ছে পুরো গাটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে রে। বলে কি চল তাড়াতাড়ি বাড়ি চল। আমি বলি যে বাড়ি যাবো, চল একটু ঘুরে আসি। বলে না তুই আগে বাড়ি চল। এবার আরেকজন যে বন্ধু ছিল বলে কি বলটু তুই একটা কাজ কর ভাই, তোকে যে তেলটা দিল সেই তেলটা তুই গায়ের মধ্যে মাখতো। দাদা আমি যেমন ঘটনাটা বলি, তেলটা যে মাখবো না দাদা, তেলটা আমি হাতের মধ্যে নিতে পারছি না। আচ্ছা, ওর হাতে আছে, যে ওর হাতেই আছে, আমি যে তেলের বোতলটা ধরবো সেটা ক্ষমতা আমার হচ্ছে না, আমি ধরতেই পারছি না কিছুতে। আমাকে বলে কি রে তেলটা নেই। আমি বললাম ভাই আমি তেলের বোতলটা তো নিতেই পারতেছি না, শক্তিই হচ্ছে না কেন রে, হাত পাতলা জোড়াই যাচ্ছে কেন। বলে কি বলতে তুই বাড়ি চল। আমি বলি কি হ্যাঁ ভাই বাড়ি চল, মানে তখন আর তেলের বোতলটা আমরা ধরিনি। তো তা না ধরার পরে আমি বাড়ি আসি। তো মাকে বলি যে মা আমি এরকম গেছিলাম, একটা বান্ধবী এরকম বলছিল। বলে কি তোকে কি কি দিছে। আমি জল পড়া দিছে আর তেল পড়া দিচ্ছে। মা বলে যে তুই বাড়িতে ঢুকাবি না, বাইরে রাখতে গেলাম। তো মা ওগুলো নিয়ে বাইরে রেখে দেয়। রেখে দেওয়ার পরে আমার না দাদা তখন এই যে ওদের বাড়ির থেকে আসার পর থেকে আমার শরীর প্রচন্ড খারাপ লাগছিল, এবং কি হচ্ছে আমার সাথে এটা, মানে আমি নিজেও বুঝতে পারছি না যে হচ্ছে কি, বাট খুব খারাপ, মানে খুবই খারাপ যেটা লাগছে। তো আমি মাকে বলি মা আমি ওই মেছোর কাছে যাবো, আমার একটা মেছো আছে, সে মেছো ওই গুণ মন্ত্র তন্ত্র সবকিছুই পারে। আচ্ছা, যে মা বলে কি তোর মনে হচ্ছে তুই যাবি। আমি বললাম কি হ্যাঁ মা আমি যাবো, আমার খুব খারাপ লাগছে। ঠিক আছে তাহলে তুই যা। তো আমি ওই আরেকটা বন্ধুকে নিয়ে সাইকেল করে চলে যাই। তো যাওয়ার টুকু দাদা কিছু হয়নি, যখন গেছি টাউনের মধ্যেই তো কিছু হয়নি। পৌঁছায় যাই, পৌঁছানোর পরে আমি মেশোকে বলি যে মেশো সেদিনটা হয়তো শনিবার কি মঙ্গলবার কিছু একটা ছিল, শনি বা মঙ্গলবার, যেটা চোখা বার বলে যেটা। হ্যাঁ, তো এবার মেশো বলি যে মেশো আমার সাথে এরকম এরকম হচ্ছে। মেশো বলে কি ঠিক আছে বাবা তুই বস তো এখানটায়, আমি দেখতেছি কে তোর কি করে, কে তোর সাথে আছে, আমিও দেখি কার তোর হিম্মত তোকে ধরে। আমি বলছি ঠিক আছে। তো মেশো বলে কি বস। তো মেশো না বসতে বলে একটা বই টাইপের বের করে, বই টাইপের বের করে বলে যে এটা পড়তে থাকতিস। আমি বলি যে কেন এটা পড়বো কেন, পড় না। আমি পড়ি। তো মেশো আর একটা বই নিয়ে পড়তে থাকে না, এটাকে জলের গ্লাসের মধ্যে জল নিয়ে এটাতে মানে একটা করে ওয়ার্ড করছে আর ফু দিচ্ছে, একটা করে ওয়ার্ড করছে আর ফু। আর আমি কিন্তু কন্টিনিউয়াসলি ওটা বলছে যে আমাকে তুই এই লাইনটাকে 7 বার পড়বি। একটা লাইন দিছে যে এই লাইনটাকে 7 বার তুই পড়তে থাকবি। 7 বার পড়লাম, পড়ার পরে বললো আমার যে কিছু হয়ে গেছে, ঠিক আছে এবার তুই এই জলটা খা। জলটা খেলাম, জলটা খাওয়ার সাথে সাথে দাদা তোমাকে তো বিশ্বাস করতে হবে না, আমার না কেমন একটা না কি বলবো তোমাকে, আমি যেটা মানে আমাকে আমার সামনে থেকে যে যোগ্য ছিল, যে আমার বন্ধুরা ছিল বলে কি
কি রে তোর চোখগুলো এত বড় বড় হইলো কেন? আমি বললাম, কেন রে? বলি তোর চোখগুলো এত বড় বড় হয়ে গেল, মানে চোখগুলো মানে বের হয়ে যাবে এরকম একটা, এত বড় হয়ে গেছে। বলে কি যে তোর চোখগুলো এত বড় বড় হইলো কেন? তো এবার মেসো বলে কি, বাবু তুই ঘর থেকে বের হবি না। আমাকে বলে যে তুই ঘরের থেকে বের হবি না বাবু। আমি যতক্ষণ মানে স্নান না করে আছি, আমি বুঝতে পারিনি যে আমাকে বলে কেন কথাটা, পরে বুঝতে পারি। বলে তুই ঘরের থেকে বের হবি না। তবে মেসো ফটাফট গিয়ে না দাদা স্নান করে, স্নান করার পরে আমাকে বলে বাবু তুই আয় আমার হাত ধর। দাদা আমি যখন ঘরের থেকে বেরোই দেখি কি পাশ দিয়ে না গোটা বাড়িটার যে একটা বাউন্ডারি থাকে, এই বাউন্ডারি দিয়ে না একটা হাওয়ার মতন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ মানে আমি দেখতে পাচ্ছি এবার যে একটা কিছু ঘুরতেছে হাওয়া টাইপের, মানে হাওয়া যে মানে গাছপালা যে আছে, হাওয়া যে গাছপালাগুলো মানে প্রচন্ড হিসেবে শুধু ওই জায়গাটুকুই নেই, ঘূর্ণিঝড় যেরকম ঠিক ওরকম টাইপের ঘূর্ণিঝড়ের ব্যাপারে কিছু হচ্ছে। তার মেসো বলে যে তুই আমার সাথে একদম মানে ঘরের থেকে একটু দূরে তো ঠাকুর বাড়িটা, তো ঠাকুর বাড়ির ভিতরে নিয়ে যায়। ওই মোমেন্টটা না দাদা আমি সেন্সলেস হয়ে যাই, তারপর থেকে আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা ওই ঘরে যে আমাকে যখনই নিয়ে যায় তারপর থেকে আমি মানে সেন্স দেয়। তো পরে যেটা আমি বাড়ি আসার পরে শুনি, তো বাড়ি আসার পরে কি আমার সেন্স ফিরে আসছে আমার বাবার গাড়িতে। তো বাবা বলে কি যে তুই চুপচাপ গাড়িতে বসে থাক। আমি বাবা আমি কোথায় যাচ্ছি? বলে বাড়ি যাচ্ছি, তুই চুপ করে বসে থাক গাড়িতে। ভাই বলে তুই ভাইও না আমাকে চিপে ধরে আছে, এত জোরে চিপে ধরে থাকার কারণে আমি গাড়িতে মাঝখানেই বসে থাকি, চিপে ধরে বসে আছে। তো বাড়ি আসি, বাড়ি আসার পরে আমাকে কেউ কিছু বলেনি, কেউ কিচ্ছু বলেনি, ঠিক আছে। কিন্তু আমার শরীরটা প্রচন্ড ব্যথা করছিল সেই টাইমটাতে। বাড়িতে এসে মা বলে কি বাবু মানে কেমন একটা না, বাড়িতে আসার পরে না সবাই একটা কেমন ভাবে যিনি দেখছে আমার পাশে, আমি কি ব্যাপার সবাই আমার কাছে এরকম করে দেখে আছে কেন? বলে বাবু তুই আর যেই ঘরে আমরা ঘুমাই সেই ঘরে বজরংবলী আছে, বজরংবলী যে ফটো দিয়ে আমরা পূজা করি, তো ওই বলে এই ঘর থেকে তুই বাইরে বেরোবি না। তো পরে যেটা আমি পরের দিন সকালে যেটা শুনতে পারি মার কাছে কি আমার একটা বন্ধুও ছিল, মা বন্ধু দুজন মিলেই যে বলে আমাকে, মা টোটালটা বলে না কিন্তু বন্ধুটাই সবটা বলে আমাকে যে ঘটনাটা করছে। আমাকে যখন এই ঘরের থেকে দাদা বের করে নিয়ে আসে, বের করার যে মন্দিরের সামনে যখন নিয়ে যায়, তখন আমি মানে আমাদের মোহামেডানদের যে কোরআন শরীফ যেটা আর কি, কোরআন শরীফের যে মন্ত্র, সেই মন্ত্রগুলো আমি বলা শুরু করছি। সেটা কিন্তু দাদা আমি জানি না, সত্যিই জানি না সেটার বিষয়, কিছুই জানি না। সেটা বলে আমি বলছিলাম, ঠিক আছে। আর জোরে জোরে চিৎকার করছে, সবাই আমাকে এখন জিজ্ঞাসা করে যে কে তুই, কে কে। মিশো আমাকে ধরে, তারপরে এই ঠাকুর বাড়ির সামনে নিয়ে যায় আমাকে চিপে ধরে, বলে যে তুই কে কোথা থেকে আসছিস? তো বলে আমি কিছুতেই বলবো না, আমি বলছি যেটা আমি কিছুতেই বলবো না। আর ওই সেম ওই মন্ত্র বলতেই আছে। এই করতে করতে না দাদা আমার যে বন্ধুটা আমার সাথে গেছিল সাইকেলে করে, সে কি করছে আমার অবস্থা দেখে আমার বাড়িতে ফোন করে বলে যে ওর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে, তুমি কেউ আসো এখানটায়। তো সেই টাইমে মা আসতে না পারে, বাবা আর ভাই চলে আসে। তো বাবা না এগুলোর প্রতি একটু কমই বিশ্বাস করে, যে ভূত প্রেত এগুলো কম বিশ্বাস করে। তো বাবা ওখানটায় ওই যেই টাইমটা আমাকে ধরছিল সেই টাইমটা বাবা ওই মেসোর হাতের থেকে আমাকে ছিনাই করে নিয়ে চলে আসে, যে আমার ছেলে কিছু হয়নি, তোর ফালতু গুলা কি করতেছে, ওকে নিয়ে খালি ছেলে গেলা পাইছিস, এভাবে নিয়ে আমাকে বের করে নিয়েছে। সেই বের করার পরে থেকেই মেসো বলে দেয়, যে তখনই মেসো বাবাকে বলে যে তোমরা যদি এটা ভুল করতেছো, ওকে এখানেই রাখো, আমি ঠিক করে দিব ওকে। বাবা কথা কিছুতেই শোনেন, জানি না কেন শোনেনি। তারপরে আমাকে ওখান থেকে নিয়ে আসার পরে দাদা 7-8 দিন কিচ্ছু হয়নি, কিচ্ছু না। দুর্গাপুজো কমপ্লিট, পুজো শেষ হয়ে গেল। দশমীর দিন যে ঘটনাটা ঘটে, দশমীর দিন দাদা আমি না হালকা ফুলকা একটু ড্রিঙ্ক করেছিলাম। তো ড্রিঙ্ক করার পরে সবাই বন্ধু বান্ধবের সাথে সবাই নাচানাচি হচ্ছিল ব্যান্ডেলের সামনে। তো এই হুট করতে করতে আমি না বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে না ভাই আছে আমার সাথে, ভাই বাড়িতে ছিল। ভাইয়ের সাথে আমার কথা বলতে বলতেই, জানি না কেন আমি কোনোদিন ওর সাথে এরকম করি না, ভাইয়ের সাথে ঝগড়া আমি করি না, কথা বলতে বলতে ওর সাথে ঝগড়া লাগাই, এমনকি হাতাতেই শুরু হয়ে যায়, মারপিটি। তো মা তো প্যান্ডেলের এখানেই ছিল। তো মা প্যান্ডেল এখান থেকে মা কি মনে হয় মা বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে দেখে যে আমাদের দুজনের পুরো মারপিট লাগে। ঠিক আছে, মারপিট। তো মা বলে কি করতেছিস তোরা এগুলা? তো মা বলে কি বাবু তুই স্নান করতে যা। মা বুঝতে পারছে যে আমি কিছু একটা খাই আছি। তো মা বলে তুই স্নান করতে যা, ফালতু ছেলে, উল্টাপাল্টা জিনিস খাই নিতি, ভাইয়ের সাথে ঝগড়া করতেছি। এবার বকাবকি করে আমি বাথরুমে চলে যাই স্নান করতে। তো আমি গামছা নিয়ে গেছিলাম। তো এবার ড্রিঙ্ক করার ফলে না দাদা আমি বাথরুমে যখন মানে যাওয়ার পরে আমি বসছি, বসার পরে না আমি ঘুমায় পড়ছি বাথরুমে ঘুমায় পড়ছি। আচ্ছা। তারপরে যখন আমার চোখ খুলে দেখি আমি মানে আমার গামছাটা আমার গলার মধ্যে, ঠিক আছে, গামছাটা আমার গলার মধ্যে আমি ঝুলে আছি।
আচ্ছা। আর আমার ঘুমটা ভাঙে দাদা, ঘুমটা ভাঙে কিরকম করে, আমার মানে ঘুমের মধ্যে যদি কেউ চিপে ধরে, গলা চিপে ধরে, তাহলে দম মানে নিঃশ্বাসটা যেমন আস্তে আস্তে আমার নিতে নিতে বন্ধ হয়, সেরকম হবে না, মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা ছোট ছোট যখন খুলি তখন দেখি এই মোমেন্ট যে আমি ঝুলে আছি। তো সেই টাইমটা দাদা মানে গলার যে মানে গামছাটা যে বাঁধা আছে, সেই যে ফাঁকাটা, ওই ফাঁকাটা বলে আমি হাতটা না ঢুকে দিয়ে আটকায় রাখছি যেন আমি মানে ঝুলে না পড়ি আর কি। তো আমার যে বাথরুমের যে গেটটা, সেই গেটটাতে মানে বাটাম থাকে না কাঠের, সেই বাটামগুলোর মধ্যে পা দিয়ে আমি লক করে আছি যেন আমি ঝুলে না পড়ি। আমি হাতটা দিয়ে চিৎকার করছি, বাবা 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 আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সেই টাইমে মা বাবা বাড়িতেই ছিল, সেই টাইমটাতে ঝগড়া লাগছে যেহেতু, বাবা মা সবাই বাড়িতে চলে আসছে। তো এবার বাবা মানে বাথরুমের গেটটা ভাঙিয়ে আমাকে বের করে, দেখে বাথরুমের গেট ভাঙার সময় আমি ঝুলে যাচ্ছি, ফটাফট বের করে। তখন মাদের মনের মধ্যে মানে একটা কিছু একটা বোঝা যায় যে ওর সাথে কিছু তো একটা হচ্ছে এই 3-4 বছর ধরে, 3-4 বছর, হ্যাঁ 3-4 বছর ধরে কিছু তো একটা হচ্ছে, তাহলে ও এরকম করতেছে কেন। তো দাদা আমি পরের দিনই সকালবেলা ওই ঘটনা হওয়ার পরে আমি ঘুমায় পড়ছি, ঘরে আসার পরে আমি ঘুমাই। ওই তখন কটা 9টা 9:30 বাজে হয়তো, যখন আমাকে বের করে বাথরুম থেকে। ঘুমানোর পরে পরের দিন সকালে উঠি, সকালে উঠে মাকে বলি, মা আমার প্রচন্ড খারাপ লাগছে, গলাটা খুব ব্যথা করতেছে, আমি কি করবো মা, আমার সাথে কি হচ্ছে এগুলা। তখন না দাদা আমি ভয় পাই যাই, প্রচন্ডই ভয় পাইছি যে আমার সাথে হচ্ছে কি এগুলা, কিসের জন্য হচ্ছে। মা বলে কি ঠিক আছে তুই দাঁড়া, আজকের দিনটা অপেক্ষা কর, আজকে তো বিজয়া দশমী পরের দিন, আজকে কিছু করবো না, আজকে দিনটা অপেক্ষা কর যেভাবে হোক। তখন না দাদা আমি কি করি, বজরংবলী যে সিঁদুর হয় মানে কমলা কালারের, সেই সিঁদুরটা আমাকে শরীরের মধ্যে সব জায়গায় লাগাই দেয়। আচ্ছা। শরীরে গলার থেকে হাতে হোক সব জায়গায়। আর আমাকে বলে, মা বলে যে এই ঘরের থেকে বের হইস না, তুই এই বের হলেই তোর তো এরকম হচ্ছে, তুই ঘরের থেকেই বের হইস না। তো মারা বিশ্বাস করার জন্য একজন তান্ত্রিক বলবো না, উনিও এরকমই কিছু একটা যে জাদু মন্ত্র আমাদের এলাকারই, হ্যাঁ ওনাকে নিয়ে আছে। আমার দাদুকে কিন্তু আনেনি, এই যে ছোট দাদু যার কথা বললাম, ওনাকে আনলে হয়তো আগেই সবকিছু ঠিক হয়ে যেত, বাট ওনাকে কিন্তু কেউ আনেনি। আমি এক জায়গায় গেছি, মা এক জায়গায় গেছে, ঠিক আছে, ধরো বাবা তো এগুলোর প্রতি ইন্টারেস্টেড না। তো মা ওই বাবাকে বলে যে ওখানে একটা লোক আছে, লোকটার নাম ওটা মনে নেই, লোকটাকে রেখে নিয়ে আসতো তো বাড়িতে, বাবুর কি হয়েছে দেখি। তো রাত্রের বেলার দিকে আমি ওই ঘরের থেকে পরের দিন আর ওই ঘর থেকে বেরিয়ে হইনি, বের হলেও বাথরুম করতে গেলে হয়তো মা বাবা কাউকে নিয়ে যাচ্ছি, এতটা ভয় পাইছি। তো আমাকে বাবাদের ঘরে ডাকে, আমি না আমাদের ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছি, মানে না এই ঘরে আসো। তখন উনি বলে কি না আমি ওই ঘরে যেতে পারবো না, তুই এই ঘরে আয়। তো আমি ভয়ে ভয়ে আসি বাবাদের ঘরে, বলে কি বস এখানটায়। তো বসার পরে একটা থালার মধ্যে জল নেয়, হ্যাঁ জল নেওয়ার পরে সেখানে একটা তুলসী পাতা দিয়ে দেয়। তুলসী পাতা দেওয়ার পরে বলে যে কি কি যেন একটা মন্ত্র বা কিছু একটা বললো, বলার পরে বলে যে তোর কিরকম মনে হয়। আমি তারপরে সব বলছি যে আমার এরকম মনে হয়, আমার আসলে কি থাকে। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, আমি না আমার একটা বন্ধুকে বলছিলাম, ও না বিশ্বাস করেনি এই ব্যাপারটা। কোন বিষয়? আমি কি এটা বলবো এখন না একটু পরে বলবো? বলো। আমার সাথে এরকম কিছু, যে আমার সাথে কিরকম একজন থাকে, ঠিক আছে, এটা মানে আমার একটা বন্ধুকে বলার পরে ও বিশ্বাস করেনি। আচ্ছা। যে বলে কি তুই আর কি মারছিস, এগুলো বলিস না। তো সেটা সন্ধ্যার টাইম ছিল, ঘোর সন্ধ্যা যেটা বলা হয়। আমি বলি কি ঠিক তুই বিশ্বাস করিস না, তো আমি তোকে বিশ্বাস করাই দেবো। বলে কি দেখি তুই বিশ্বাস করা। আমি বলি ঠিক আছে, তুই এই যে গাছটা আছে এই গাছটার দিকে তাকায় থাক। বলে কি হবে, টাকা না দাদা। কয়েক মিনিটে আমি ওকে বললাম, আমি মুখে বলে বললাম তুই যদি এখানে থাকিস তাহলে তুই দেখা যেত, তুই আসিস নাকি। দাদা কিছুক্ষণের মধ্যে দাদা শুধু ওই গাছটাই হাওয়ার মধ্যে নড়ে, আর আশেপাশে এত গাছ আছে কিছু নয় না, ওই গাছটাই শুধু নড়ে। ও তখন বলে ভাই তুই আমাকে প্লিজ আমার বাড়ি অব্দি দিয়ে আয়, আমি একা যাইতে পারবো না বাড়ি। আমি বললাম কেন, এখন কেন? যখন বললাম তখন তো বিশ্বাস করলি না, এখন দেখানোর পর বিশ্বাস করলি। বলে কি যে না ভাই তুই ঠিকই বলছিস, তো কিছু তো একটা আছে ভাই, তুই আমাকে বাড়ি দিয়ে আয়। তো এরকম ওকে বলার পরে ও পরের দিনই জ্বর আসে, তো তারপরে ও ঝাড়ফুঁক করে ও ঠিক হয়। যে ঘটনা আমরা ছিলাম, তো আমি ওই তুলসী পাতায় কি একটা গণনা করে ওরা, ঠিক আছে। তো মাদেরকে যে গণনা করে বলে যে এই ঘটনা, মা ওই তুলসী পাতার গণনা দেখে বলে দেয় যে হ্যাঁ বাবুর সাথে কিছু একটা আছে। মা তখন বিশ্বাস করে যে হ্যাঁ কিছু তো একটা আছে এর সাথে। তো দাদা তখন আর ওই লোকটাকে কিছু বলা হয়নি, কেন ওই লোকটাকে যখন বলা যে তুমি এটা ঠিক করে দাও, তো লোকটা না অনেক টাকা দেয়, অনেক টাকা। মানে আমি ঠিক করে দেবো, তো 4-5 বছরের উপরে হয়ে গেছে, এটা তো অনেক টাকা খরচা হবে, যোগ্য করতে হবে, অনেক কিছু করতে হবে। হ্যাঁ তখন মা বলে কি এত টাকা তো আমাদের কাছে এখন নেই, কি বেশ দিব। বলে যে না দিলে কি হবে, তোমার ছেলেকে বাঁচাবা দেখবো। উনি বলে যে তোমার ছেলেকে কিন্তু তোমরা বেশি দিন বাঁচাতে পারবা না, ওকে একবার তো টান দিয়েই দিছে, ওকে আরেকবারও টান দিয়েই দিবি, ঠিক আছে। আমার সামনে এগুলো বলেনি, এগুলো মা পরে আমাকে বলে।
তো বলার পরে আমার যেই মেসোটা কাছে বললাম যে মেসোটার কাছে নিয়ে গেছিলাম, মেসোটা ধরছিল, তো ওই মেসোটাকে আবার ফোন করে মা যে ভাই এরকম ব্যাপার, ওকে তো ঠিক করতে হবে, ও তো আস্তে আস্তে শরীর প্রচন্ডই খারাপ হয়ে যাচ্ছে, ও তো পুরোই অসুস্থ। বলে কি যে তোমাকে সেদিনটা তো মানে বাবার কথা বলে যে দাদাকে তো বলা হইলো যে নিয়ে যাও না, আমি ঠিক করে দিচ্ছি, তুমি দাদা কেন নিয়ে গেল? বলে যে ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে তো দাদা, তুই ভাই কিছু একটা কর। বলে কি বাবুকে পাঠা আরেকবার, ঠিক আছে, বাবু বলে কি বাবুকে পাঠা। তো দাদা যেটা ব্যাপার, আমার পিছনে অনেক রকম শত্রু আছে, আমার পিছন দিকে না, আমার পিছনে অনেক শত্রু আছে। ওই যে বলে না কলা পাতায় গণনা করে, শুনছো ওই যে ব্যাপারটা, কলা পাতায় যে গণনা করে সিঁদুর দিয়ে, শুনেছি। আগুনে বোঝা যায় যে কয়জন আছে আমার পিছনে বা কয়জন আমার পিছনে লাগিয়ে আছে, সে ওইটা আমাকে দেখায়, আমার চোখের সামনেই দেখায়, সিঁদুর দিয়ে দেখায় দেয়, বলে যে তোর পিছনে দুটা মহিলা, একটা মেয়ে, একটা মহিলা আর একটা লোক, এই তিনজন তোর পিছনে জাদু মন্ত্র করে তোকে শেষ করার জন্য আছে, আর যে তোর সাথে 5 বছর ধরে আছে সে তো আছেই। আচ্ছা, ও আলাদা, মানে 5 বছর সেটা, ওটা তো আলাদাই, যে আমি যেই গলিতে গিয়ে যেই ঘটনাটা ঘটে আমার, ওটা একটা আলাদা ঘটনা, আর আমার সাথে পরি যে আছে সে আমার আলাদা ঘটনা। এবার সবচেয়ে বড় ব্যাপারটা, যে পরি যে কথাটা বলে, সেই পরি ঘটনাটা হচ্ছে পরিটা আমাকে প্রোটেক্ট করে। মানে এগুলা যখনই আমার আশেপাশে আসতে থাকে, ঠিক আছে, তখন আমাকে ও প্রোটেক্ট করার চেষ্টা করে যে আমার যেন কিছু না হয়। যেটা পরে আমাকে বলে মেসো যে বাবু তুই কাউকে ভালোবাসতি? আমি অবাক শুনি, মেসো আমাকে এই কথা বলে কেন, তুই কি কাউকে ভালোবাসতি? আমি বললাম কি সত্যি, বলে কি সত্যি কথা বল। আমি বললাম কি হ্যাঁ মেসো, আমি তো একজনকে ভালোবাসতাম। বলে তুই তোকে কিছু বলিস নাই? না মেসো আমি তো বলি নাই। বলে কি তোকে ও কিছু বলছে? না মেসো আমাকে তো কিছু বলেনি। বলে কি এটাই তো তোরা সব থেকে বড় ভুল করছিস, তোরা কথাটা বলিস নি কেন? যদি কথাটা বলতি তাহলে আজকে তোর এই ঘটনাগুলো হতো না। আমি বললাম কেন? বলে তুই যেমন ওকে যতটা ভালোবাসিস, মেয়েও তোকে অতটাই ভালোবাসে, কিন্তু তোদের দুজনের মাঝখানে যে মানে গ্যাপটা আছে, সেই গ্যাপটার মাঝখানে ওই পরিটা ঢুকছে, ভালোবাসার যে গ্যাপটা, সেই ভালোবাসার গ্যাপে ঢুকার পরে থেকে ও আমাকে ভালোবাসে, মানে পরিটা আমাকে ভালোবাসে, ঠিক আছে, ও আমার সাথেই থাকতে চায়। দাদু যে কথাটা বলছিল যে ও আমার সাথেই থাকতে চায়। তো এবার মেসো যেটা বলে, মেসো বলে যে ঠিক আছে আমি ঠিক করে দিব, তোমার চিন্তা করতে হবে না। মা বলে যে কত টাকা খরচা হবে? বলে কিছু করতে হবে না, একটা তাবিজ দিব, আর ওকে কিছুদিন ঘরের মধ্যেই রাখতে হবে, বাইরে ওকে বের করা যাবে না। তো বলে যে তখন অনেক বড় একটা তাবিজ দেয় কোমরে পড়ার জন্য। বলে যে এই তাবিজটা মানে এটা নিজে থেকে খুলে যাবে, ও খুলবে না, আর কেউ যেন কোনোদিন ওটা খুলেও না, ঠিক আছে। আর গলার মধ্যে ওম লেখা একটা মালা দেয়, একটা তাবিজ টাইপেরই তাবিজই ওটা, ওটার মধ্যে ওম লেখা আছে। মানে এই তাবিজটা তো কোনোদিনও ওর গলা থেকে যেন না নামে, এটা যদি কোনোদিনও গলা থেকে নামে তাহলে ওর ভিতরে ও আসবেই, কেন ওর পিছন সারা জীবন হয়তো ছাড়বেন যেভাবে ও ওকে চায়, ঠিক আছে। আরেকটা যে তাবিজটা দেয়, সেই তাবিজটা দেয় হচ্ছে যেই লোকগুলা যে আমার মানে যেই 3 জন যে আমার ক্ষতি চায় বা খারাপ চায় তাদের জন্য, যে ওই তাবিজটা যেদিন ওই লোকগুলার যেই শক্তিটা আমার পিছনে লাগাইছে, যেই হোক, ক্ষতি হোক বা যেই হোক, সেটা যতদিন নষ্ট হবে না ততদিন ওই তাবিজটা আমার কোমর থেকে যাবে না। যেদিনে ওরা আমার পিছন থেকে চলে যাবে সেদিন আমার কোমর থেকে ওটা সরে যাবে। তো দাদা তারপরে থেকেই ঘটনা মানে কমে যায়, তখন থেকে দাদা মানে তখন না আর আমার মাথার মধ্যে কেউ হাত বুলায় না, আর শরীরের মধ্যে আসুটের দাগ হয় না, শরীর ব্যথাও হয় না। কিন্তু আমি বুঝতে পারি যে আমার আশেপাশে কেউ আছে এখনো, যেটা আমি ফিল করি। দাদা হয়তো তোমাকে আমি ঘটনা বলছি, ঘটনা বলার সাথে সাথে তোমার সাথে যখন প্রথম কথা হলো, তারপরে আমাকে হয়তো বুঝাই দিল যে ও আমার আশেপাশে কোথাও একটা আছে, ঠিক আছে। ও আমাকে কিছু ক্ষতি করেনি, যেটা সত্যি কথা, আমার কোনোদিন ক্ষতি করেনি বা আমার ক্ষতি চাইও নেই। শুধু আর যে 3 জন আছে, সেই 3 জন আমার পিছনে পিচার চোখ ভূত কিছু একটা ভালো কিছুই লাগাই দিচ্ছিল, এটা আমাদের গলিতে গিয়ে যেটা হয়। তো দাদা সেরকম কিছু আর ঘটনা ঘটে না, বন্ধ হয়ে যায়। এবার আমার বন্ধুর যে ঘটনাটা শুরু হয়, যে বন্ধুর সাথে আমি মানে টোটো করে গেছিলাম, ও সেরকম মানে একটা ভীতু ছেলে না, ও ভয় পায় না, কিছুতেই ভয় পায় না। সেটা তুমি অন্ধকার বলো, জঙ্গল বলো, রাতে যেখানে বলো চলে যাবে। তো দাদা ও না হুট করে 1 বছর আগে মানে সুসাইড করে নেয়। সুসাইড করে কি, যেই গাছটা মানে ওখানে একটা গাছ আছে, যেই গলিতে আমি বললাম যে ঘটনাটা আমার সাথে ঘটে, গলিতে ওখানে একটা জলপাই গাছ আছে। জলপাই গাছ এখন নাই, ও মারা যাওয়া কেটে দেয়। তো জলপাই গাছের মধ্যে ও ফাঁসি দিয়ে মারা যায়। তো জলপাই গাছের মধ্যে আগেও অনেকজনই দেখছে যে
এমনও একটা লোক দাঁড়ায় থাকে যে আকাশের মাথা পা মাটির মধ্যে, এরকম লোক অনেকজনই দেখছে, আমার নিজের দাদারাও দেখছে। তো মারা যাওয়ার পর থেকে যে ঘটনাটা, মেইন ঘটনা যেটা শুরু হয়, যে ও মারা যাওয়ার 2-1 দিনের মধ্যেই ও দেখা দেয় সবাইকে। আচ্ছা। ও দেখা দেয় কেমন কি, যে মানে এবার যে দশমীর দিন ওদের বাড়িতে কেউ ছিল না, ও মারা যায় মহালয়ার দিন রাতে। 10মীর দিন রাতে বেলা একটা দাদা ওদের বাড়িতে যায়, ঠিক আছে, বাড়িতে যাওয়ার পরে দাদাটা ওর বাড়িতে, দাদার যে সঞ্জুর যে দাদা আছে সেই দাদাটার সাথে বন্ধুত্ব, ভালো বন্ধুত্ব। ওই দাদাটা 10মীর দিন রাত্রেবেলা ড্রিঙ্কিং করে না ওদের বাড়িতে যায়। যাওয়ার পরে দাদাকে না পেয়ে না ও দেখি সঞ্জু বসে আছে এখানে, সঞ্জু বসে নিয়ে ওকে ওই দাদাকে বলে যে ভাই, মানে যে দাদাটার নাম হচ্ছে টোটন, যে টোটন দা বিড়ি দিত দাদাকে ওই ঘরের মধ্যেই বসে। তো দাদা তো ওখানটায় বলতে পারো যে ও যে কিভাবে ওখান থেকে বের হয়ে আসে সে তো আলাদাই ব্যাপার। তো ওইখানে এসে ও শুয়ে পড়ে, আমাদের যেখানে মানে প্যান্ডেল ছিল সেখানে এসে শুয়ে পড়ে এরকম একটা দিন থেকে 7 দিনও জ্বর কমে না, ঠিক আছে। এবার ওর ঘটনাটা হওয়ার পরে আমি না দাদা ওই রাতে ঘোরার অভ্যাস আছে, যেটা মানে রাত্রে 11:30 অব্দি আমি বাইরে থাকি। এরকম ফোনে কথা বলতে বলতে আমি রাস্তাতে হাঁটাহাঁটি করতে করতে না দাদা বাড়ি ঢুকবো, ধরো বাড়ি ঢুকার জন্য আমি গেটের সামনেই চলে আসি। আমরা যেখানে বসে আড্ডা মারি সব বন্ধু বান্ধব, ওখান থেকে আমার কাছে একটা ডাক আসলো, ওই বল্টু। গলা আওয়াজটা খুব চেনা। কে ডাকলো আমি বুঝতে পারলাম যে আমাকে কে ডাকলো, আমি বুঝে গেলাম। তো এবার স্পষ্ট আমি দেখতেও পেলাম যে ও ওখানে দাঁড়ায়, ডাকটা দিয়ে দিল আমাকে। আমি দাদা মানে আর না একবারে দেখানোর পরে আর তাকাই না ওর দিকে, তাকাইও না, কিছু করি না, বাড়িতে চলে আসি। বাড়িতে এসে মাকে বলি, মা আমি সঞ্জুকে দেখলাম। বলে কি তুই কিন্তু, তোকে মা বলে তোকে বারবার বলছিস তুই কিন্তু বাইরে যাইস না এই রাত্রেবেলা। ওর এখনো পিন্ডি দান হয়নি, মানে গয়া গিয়ে পিন্ডি দান দেওয়ার কথা ছিল। ও বাড়িতে একটু অত্যাচার করতো, ঘোরাফেরা, গেটে ধাক্কা মারা, টিনের মধ্যে ধাক্কা মানে বাড়াবাড়ি করা, এগুলো একটু করতো, ঠিক আছে। তারপরে সেরকম আমার কিছু জ্বর টর বা তারপরে কিছু হয়নি, যেহেতু আমার এই তাবিজটা আছে, তার ফলে আমাকে ও ধরতে বা মানে আমার পাশে আসতে পারে না। ধরেই কিছুদিন কাটার পরে ওরকম অনেকজনই ওকে দেখার পরে ও দেখা দেয়। এমনকি আমার একটা বন্ধু, আচ্ছা আমাদের তো সবাই মানে খুব ভালো বন্ধু ছিল, তো বিড়িটাই হচ্ছে মেন, এই বিড়িটাই ও সবার কাছে চায়। তো একটা বন্ধু ওই যেই ছোট দাদু বললাম, যে যার নাম নিলাম ছোট দাদু, ওই দাদুরই নাতি, ঠিক আছে, ও আমার বন্ধু হয়। ও না মানে মরার যেদিন ফার্স্ট লাগায় তার আগের দিন রাতে ওর কাছে ও বিড়ি চাইছিল, যেটা বিড়িতে। তো বলছি কি দাঁড়া ভাই আমি বাড়ির থেকে ঘরে যাই, ড্রেস ছাইড়ে আমি বেরোই, তোকে বিড়িটা দিচ্ছি। তো এই বিড়িটাও দেয় না, ঠিক আছে, বিড়িটাও দেয় না, ওর সাথে দেখাও হয়নি। তারপর দিনই ও ফার্স্টটা লাগায়। তেমন ঘটনাটা দাদা ঘটে কিরকম বলো তো, যে মানে ও যে ফার্স্টটা লাগায় না, সেটার পিছনে একটা বড় ঘটনা আছে কি, মানে এই 11টা 11:30 নাগাদ ও ওই যেই জায়গাটায় মানে আমাকে আটকাইছিল, ভূত হলো পেট বলো যেটাই বলো, ওখানটায় ওর বাড়িটা ওইখানেই সামনেই, ওই জায়গাটার মধ্যে। তো ওখানে ওর দাঁড়ায় ও গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। তো বলে কি যে মা আমি মাঠে ল্যাট্রিন করতে যাবো, আমাকে জলে বালতি দিয়ে দাও, ওই বাইরের কুয়া থেকে আমি জল নিই। বলে ঠিক আছে নিয়ে যা। বালতি নিয়ে গেছে, বালতি নিয়ে যাওয়ার পরে দাদা ও যখন আধা ঘন্টা উপরে ও আসে না, ওর মা বলে ছেলেটা গেল কোথায় রে, এখনো আসে না। ও মা ঘরের থেকে বের হয়ে, মানে ওর কাকু, ওদের বাড়ির দুটার যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ওদের কাকুরদের বাড়ির ভিতর দিয়ে, একটা হচ্ছে ওদের গেটের দিক দিয়ে। ওদের গেটের দিক দিয়ে না, কাকুদের বাড়ি গেট দিয়ে বেরোয়। এবার কাকুদের বাড়িতে ও গেটটা দিয়ে যদি বের হয়, মানে একদম সামনাসামনি দেখতে পাই যে ও ঝুলতেছে জলপাই গাছের নিচে। তো ওই যে বন্ধুটা ওকে বিড়ি দেয়নি, সেই বন্ধুটাই ওর ফাঁসটা কাটছে, চিৎকার চাচার দিকে শোনার পরে ওর নিচ থেকে ধরে নিয়ে, ঠিক আছে, ওর পাটা ধরে, তারপরে ওর মা যখন ধরে, তারপরে ও ফাঁসটা কাটে, ফাঁসটা হসপিটালে নিয়ে যায়। তো 7 দিন পরে মারা যায় ফাঁস লাগানোর পরে। তো ওর বন্ধুটা সেম ও যে যখন যায় না দাদা, মানে যে ড্রেস আপটা ছিল, যে প্যান্ট পরছিল, যে টি শার্ট পরছিল, আর ওর যখন হসপিটালে নিয়ে যায় তখন ওর পায়ে একটা পায়ে জুতা ছিল না, একটা পায়ে জুতা ছিল, ঠিক আছে। এটা সবচেয়ে বড় ঘটনা। ওই সেম ওই ড্রেস পরে নিয়ে ওই যেই বন্ধুটা, মানে ওই বন্ধুটার নাম হচ্ছে কৌশিক। ওই কৌশিক মানে ও বাড়ি থেকে বেরোচ্ছে, ওর বাড়ি থেকে বেরোয় বাদিকে একটা কল আছে, টাইম কল যে হয়, টাইম কল আছে। তো ওই কলটার সামনে বসে আছে সঞ্জু, বসে বলে কিরে কৌশিক, তোকে তো আমি বললাম যে বিড়িটা দে, তুই তো বিড়িটা দিলি না। তো কৌশিকেরও মনেই নেই যে ও মারা গেছে, ওরও মাথায় নেই।
বলি এই রাম সঞ্জু, আমি তো তোকে বিয়েটা দিতে ভুলে গেলাম রে ভাই, তুই দাঁড়া করিস, আমি নিয়ে আসছি বাড়ি। ও যখন বাড়ির দিকে ঘুরে যায় তখন ও মনে পড়ে, কিরে সঞ্জু কেন আসছে, সঞ্জু তো নাই। তারপরে ও বুঝতে পারে যে, তারপরে আর ও বের হয় না। পরের দিন সকালে আমাকে বলে যে ভাই এরকম ঘটনা, তোর না জ্বর তোর আসেনি। হ্যাঁ, তা এরকম আরেকদিন আমরা দুই বন্ধু, ওই দুই বন্ধু কি ওটা আমার ভাই হয় যে আমার সাথে ছিল, তো 11টা 11:30 বাজে। তো আমরা ওই গলিতেই, ওই সঞ্জুর বাড়ি গলিতেই, ঠিক আছে, গলিতে দাঁড়ায় আছি। তো দাঁড়ায় মানে ও গল্প করতে করতে তো ও বলে কি যে ভাই দাঁড়া, তাহলে রাখিস কোটা কি সবাই মিলে আড্ডা মারি। তাহলে আমি কি, না রে রাত হয়েছে, বাড়ি যাবো, বকা খাবো। বলে কি না তুই দাঁড়া, কিছু হবে না। তো আমি ওখানে তো বলতেছি চল ভাই বাড়ি যাই। তো দাদা এই মোমেন্টে না আমি আরেকবার ডাকটা শুনতে পারলাম, যে আমাকে সঞ্জু ডাক দিল পিছন দিক থেকে। আমি কিন্তু সামনের দিকে, মানে আমাদের বাড়ির দিকে মুখটা করে দাঁড়ায় আছি, এইদিকে পিছন দিক থেকে ডাক্তার আসলো। আমি বলে ওই বল্টু, মানে নর্মাল যে বেটাকে ওই বল্টু। আমি বুঝতে পারলাম যে, আমি বুঝতে পারছি যে ও কিন্তু শোনেনি এই ডাক্তার, ও কিন্তু ডাক্তার ওর কানের মধ্যে আছেও নেই, ও কিন্তু আমার সাথেই আছে, ও শোনে নেই। আমি বললাম কি ভাই চল রে, চল এখান থেকে বেরোটা ভালো হবে। বলে কি দাঁড়া না রে, তুই এরকম কেন করছিস? আমি বললাম কি চল না রে ভাই, আমি তো কেমন করার কারণে। এই বলতে বলতে আরেকবার ডাকে। এইবার যখন ডাকটা দেয় তখন ও শুনতে পারে যে ডাক দিল আমাকে। এবার না দাদা ও বলে কি যে বল্টু কি করবো এখন? আমি বললাম কি তুই ছটা হাঁটা দে, পিছন থেকে আর ঘুরে দাঁড়াইস না। দাদা এই যে 3বারে বা যে ডাক্তার দেয় না, মানে যদি মানে অনেকবার ডাকার পরে কেউ যদি না শোনে তাহলে আমরা ক্ষিপ্ত হয়ে ডাক দিই না, ওই বল্টু, এইভাবে ডাকি না। ও না এইভাবেই ডাকলাম দিল, ওই বল্টু। তাও শুনলাম না, বের হয়ে গেলাম। তো দাদা ওই আমরা যে বেরোচ্ছি গলির দিকে, মানে পিছন দিক দিয়ে পাথর দিয়ে ঢিল, ঠিক আছে, মানে চারপাশে হাওয়া কন্টিনিউসলি হয়ে যাবে। যতক্ষণ আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাইনি ততক্ষণ আমাদের সাথে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। তারপরে যখন ওর মারা জানতে পারে যে, মানে তারপরে তো ওই ভাইটা জ্বর আসতে হ্যাঁ আমারও ভয়ে মানে কেতকুতো হয়ে গেল। আর আমার জ্বর আসে না কারণটাই এই দুটো তাবিজের জন্য। আচ্ছা, এই মানে হাওয়াটাও আমার লাগে না। তারপরে ওর মাকে বলি যে কাকিমা এরকম ব্যাপার, সঞ্জুকে আবার রাতে ডাকে। বলে কি যে বাবা আমি কি করবো বল, আমার কাছে তো এখন টাকা পয়সাও সেরকম নাই, কি করবো? বলে কাকুকে বলো যে ওর পিন্ডিটা গোয়ায় গিয়ে দিয়া, ঠিক আছে। তো কাকুকে বলার পরে তো বলে যে ঠিক আছে আমরা একটা ডেট ফিক্স করি। তারপরে গোয়ায় গিয়ে যখন দিয়ে আসা হয় তারপরে থেকে আর কত কমে যায়। এখন অব্দি আর শোনা যায় না যে সঞ্জু দেখা দিচ্ছে বা কিছু, কিন্তু তাছাড়া সঞ্জু মানে সবাইকে দেখা দিচ্ছিল। যাদের সাথে ওর ভালো কম কিছু ছিল ও সবাইকে দেখা দিত, কথা বলার ট্রাই করতো, কথা বলতে দিত। এমনকি হয়তো দাদা হইতে পারে যে আমি তো ওর খুব ভালো বন্ধু ছিলাম, তো মানে বেস্ট ফ্রেন্ড ছিলাম, হয়তো বা ও আমাকে অনেক কিছু বলার জন্য ও ট্রাই করছে, হয়তো আমার এই তাবিজের জন্য ও আমার কাছে আসতে পারেনি। আচ্ছা, তো মানে নালে আমাকে 2-3বার কেন ডাক দিবে, কিছু তো একটা বলতে চাচ্ছিল হয়তো বা। কেন কি ওর আমি মানে আমরা ছোটবেলা থেকেই বন্ধু, খুব ভালো বন্ধু। সেই বন্ধু তো আমাকে অ্যাটলিস্ট জানি না মরে যাওয়ার পর ভূত হওয়ার পরে কি হয়, কিন্তু ও আমাকে অনেকবার ডাকছে, কথা বলার জন্য ট্রাই করছে, কিন্তু এই তাবিজের জন্য হয়নি সম্ভব, হয়তো বা পারিনি। তো গয়া দেওয়ার পর থেকে দাদা ঘটনা বন্ধ হয়। কিন্তু যে এই পরীর যে ঘটনাটা বললাম দাদা, এই পরীটা আমার সাথে হয়তো বা এখনো আছে। আচ্ছা, তার মানে আমি এটাই তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে তাহলে পরীটা গেল কি করে? তুমি বলছো এখনো তোমার সাথে আছে। পরীটা এখনো আমার সাথেই আছে বলতে পারো, কারণ আমার গলায় যে তাবিজটা আছে ওম লেখা যে তাবিজটা, এটা আমার গলা থেকে জানি, কিন্তু কোমরে যে তাবিজটা বলছিল যে 3জন যে করণীয় যে কাজটা করছে, সেই যখনই ওদের কাজটা মানে একটা এক্সপায়ারি ডেট থাকে না সবকিছুরই, ওই যেদিনই এক্সপায়ারি হয়ে যাবে সেটা তাবিজটা করে সত্যি আমার একদিন ঘুম দিয়ে করে দেখি তাবিজটা আমার কোমর থেকে বিছানার মধ্যে খুলে পড়ে আছে। সেটা খোলার কোনো মানে খোলাটা ছেড়ারও কোনো অপশন নেই, এত ভালোভাবে বাঁধা ছিল কালো সুতা দিয়ে। আচ্ছা, ঘুম ভাঙার পরে দেখি ওরা ছেড়ে গেছে। এই কিছু বেশি দিন হয়, 2-1 মাস আগের ঘটনা, যে ছিঁড়ে যায়। কিন্তু দাদা এই পরী যে আছে আমার সাথে, সে আমাকে এখনো হয়তো বুঝাই দেয় যে আমার সাথে থাকে। হ্যাঁ দাদা, এটা আমার এখনো ফিল হয়, ঠিক আছে, যে আছে আমার সাথে। এখনো ফিল হয় মানে কেমন কি? এখনো ফিল হয় যে ও আমার সাথে থাকে। কিভাবে বুঝতে পারো? যেমন মনে হয় যে আমি একা একা কোথাও যাই বা একা একা কোথাও থাকি, তাহলে মনে হয় যে কেউ একটা আমার সাথে আছে। একটা হাওয়াই বলো বা তুমি মানে একটা মানুষকে দেখি বা বলো, সেরকম কিছু একটা হয় যে কিছু একটা তো আমার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে যখন একা থাকি। কিন্তু
তো থাকাকালীন সে আসে না, আগে আসতো, থাকাকালীনও চলে আসতো, কিন্তু এখন যখন আমি মানে খুব একা থাকি তখনই এটা আমার হয় যে আমি বুঝতে পারি যে হ্যাঁ ও এখনো আমার সাথে থাকার চেষ্টা করছে। জানি না ও কেন আসে বা কিছু জন। আমি না দাদা এমনও টাইম ছিল যখন যেদিন থেকে আমি জানতে পারি জিনিসটা যে ও আমার সাথে আছে, আমি না ওর সাথে কথা বলার জন্য ট্রাই করছিলাম, কেন বা ও আমার সাথে আছে বা কেন বা আমার সাথে থাকতে চায়। ঠিক আছে, তো এটা অনেকবার ট্রাই করছি, বাট সক্ষম বা এটা হয়নি কোনোভাবে। আচ্ছা, এমনও হয়েছে যে তখনই আমি একা গিয়ে কথা বলি, তখনই হাওয়া হয়, ভয়ে বাড়ি দৌড়ে চলে আসে, ভয়ে, যেটা মানুষ তো ভয় তো পাবোই। তো এরকম ঘটনা ঘটে। আর একটা যেমন ছোট্ট ঘটনা যেটা আমার সাথে 2 দিন আগেই ঘটে। 2 দিন আগে যেটা ঘটে সেটা হচ্ছে দাদা, কল্লা নদী যেটা আমাদের আছে, কল্লা নদী জলপাইগুড়ি দিয়ে যেটা বয়ে গেছে, আমার মাসি বাড়ি কল্লা নদীর ধারেই পাশে, বাঁধের পাশে। আমি ওই মাসি বাড়িতে পরশুদিন রাতে যাই, রাতে এই সন্ধ্যা নাগাদ যাই। দাদার সাথে গিয়ে আমি বলি, দাদা চল নদীর বাড়ি গিয়ে বসে থাকি। দাদা বলে যে কেন রে নদীর পাড়ে কেন যাবি? চল না একটু হাওয়া খাবো। নদীর পাড়ে হাওয়াটা খুব সুন্দর লাগে, নদীর পাড়ের হাওয়া দাদা জানো খুব ঠান্ডা হাওয়া। তো বসে আছি, তো দাদা বলে কি তুই এখানে বসে থাক, আমি একটু সাইডের থেকে আসছি। আমি ঠিক আছে যা। তো আমি নদীর পাড়েই বসে আছি। আমি না বসে আছি ওখানটায়, তখন না কিছু বুঝি নাই। যখন আমার দাদা আমার সামনে আসলো বা পাশে দাঁড়ায় বললো, দাদা আসার সাথে দাদা বিশ্বাস করবো না, আমার সামনে থেকে না মানে না বিড়াল না কুত্তা না মানে না বলতে পারো যে মানুষ, মানে কিছুই না, কিন্তু দেখতে এরকম মানে একটা জানোয়ারের মতন, লেজও আছে, কালো কুচা কালো, যেটা বিড়াল যদি হইতো তাহলে তো দেখাই যেত যেটা বিড়াল না। আর বিড়ালের সাইজও অত বড় হয় না, ওই একদম মানে দাদা যখনই আমার সামনে এসে ও আমার সামনে থেকে চলে গেল। এতক্ষণ যদি আমার সামনে থাকে তাহলে আমি দেখতে পারবো না, দেখতে পারবো, তাহলে দাদা সাথে চলে গেল কিভাবে? এবার এই যে বড় ঘটনাটা, তো এই ঘটনাটা ঘটার সাথে দাদা বলুন, দাদা এটা কি গেল রে? মানে কি হবে কিছু একটা কুত্তা টুত্তা। আমি দাদা না রে, এটা কুত্তা হইলে তো দেখতে পারতাম রে, এতক্ষণ ধরে ছিল না, তুই সাথে কোথা থেকে গেল? বলে কি আর ছাড় তো, তুই বাড়ি চল। তো দাদা তখনই না আমাকে আমার যে মাসি আছে, আমার দিদা মাসি দুজনেই ছিল, তো দিদা ফোন করে, দিদা বলে তুই কোথায় রে? দিদা আমি তো এই নদীর বাড়ি বসে। বলে কি তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আমি কেন? বলে কি তুই তাড়াতাড়ি বাড়ি আসছি? হ্যাঁ বাড়ি আসছি। বাড়ি আসার সাথে দিদা বলে কি তুই কোথায় গেছিস? আমি বললাম কি ওই যে ক্লাবের থেকে নিচে যে রাস্তাটা আছে, রাস্তাটা গিয়ে যে দাদাদের নৌকা আছে, তো নৌকাটা যেখানে রাখা আছে নৌকাটা পাশে বসেছিলাম। বলে কি যে তুই এখানে কেন গেছিস? আমি কেন? বলে কি তোর আমার মানে মাসির ছেলে 2 জন, ঠিক আছে, তো ওই বড় দাদা যে আছে, বড় দাদা ওদের দিকটায় একটু মানে গ্রাম্য টাইপ, তো দাদা রাতের দিকে ওখানে বাজারের নিচে গিয়ে মাছ ধরার বন্ধনই থাকে আর কি, মাছ ধরতেই যায় কিন্তু মাছ ধরে না, ও ফোন ঘাটতে থাকে, মাছ ধরা বাদ দিয়ে ফোনই ঘাটতে থাকে। ফোন ঘাটতে ঘাটতে ও শুনতে পাচ্ছে পিছন দিকে না মানে কিছু একটা তো শব্দ হচ্ছে। দাদা মানে অতটাও কেয়ার করে নেই ব্যাপারটা যে পিছন দিকে হচ্ছেটা কি। এটা কিছুক্ষণ পরে যখন যে বুঝতে পারে যে শব্দটা আস্তে আস্তে বাড়তেই এসে বাস ধারে যেমন হাঁটলে বা কেউ লাফালাফি করলে কেমন শব্দ হয়, সেরকম টাইপের শব্দটা। দাদা বলে যে কি হচ্ছে এটা। যখন ও বাড়ির জন্য রওনা দিতে বাদে উঠে যায়, তখন না দাদা 3বার তালি মারে কেউ, 3বারে বেশি মারে, 3বারই মারে। 3বার মারে, বাড়ি তালি মারার পরে দাদাকে বলে যে আজকে তুই বেঁচে গেলি, এরপরের দিন যদি আসবি যেন তোকে শেষই করে ফেলবো। দাদা তারপরে এক দৌড়ে বাড়ি চলে। তখন আমাকে বলে যে তুই যে জায়গাটা গেছিস সেই জায়গায় ঘটনাটা ঘটছে। বুঝতে পারলে দাদা যে মানে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটাই ওই ঘটনাটা ঘটে। তো দাদাও মানে দাদা তখন বলে যে তুই যখন গেছিস, আর যেই ছোট দাদা যে দাদা ছিল আমার সাথে, সে বলে কি কিছু হয়নি, কিছু ছিল না। আমি তখন বললাম যে না আমিও তো এরকম একটা কিছু দেখলাম। বলে কি তাহলে তুই আর এই বাড়ি থেকে বের হবি না। দাদা বের হবো না কি মানে মাসিদের বাড়ি সেই রাতটাতে আমি আর ঘুমাতেই পারিনি ভয়ে। আচ্ছা, সারা মানে এতটা ভয় লাগছিল যে আমি মাসিদের বাড়িতে মিনিমাম 1 থেকে 2 বছর পরে গেলাম। তো যাওয়ার পরে দাদার বাড়িতে ঘুমই হচ্ছিল না, এতটা ভয় লাগছে। মনে হচ্ছে কেউ পায়ে এসে ধরছে, কেউ এসে হয়তো চিপে ধরছে, এরকম মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছিল না, মানে মনে হচ্ছিল আমার এটা। তো দাদা এই ছিল মানে এরকম ঘটনা। মেনলি যেটা বুঝলাম তোমার সাথে পরিটা এখনো আছে, তুমি ওটা মানে তাহলে আমি বলবো ওটার ব্যবস্থা করো। কারণ বিয়ে শাদী হয়েছে না 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 দাদা, সেটা তো এফেক্ট করতে পারে তোমার কথা শুনে যা বুঝলাম। হ্যাঁ এটাই মানে আমাকে নিশো মাকে বলে যে ওর বিয়ে যতদিন হবে না ততদিন ও থাকবে, সেটা বলে আর কি। যতদিন ওর বিয়ে হবে না বা ওর বিয়ে না হওয়া পর্যন্ত ওর সাথে বিয়ে হওয়ার পরে ঠিক হয়ে যাবে।
এটা বলছিল আর কি, হুম যে বিয়ে করাটাই উচিত। বাট দাদা আমি এখন চাই না দাদা বিয়ে, সত্যি কথা। বুঝেছি, তো ওই জন্যই বলছি সেটাকে মানে ইয়ে করার ব্যবস্থা করো, তাড়ানোর ব্যবস্থা করো। তাড়ানোর ব্যবস্থা কি, হ্যাঁ এতটুকু জানি যে ও আমার কোনো ক্ষতি করে না দাদা, সেটা সত্যি কথা, প্রথম থেকেও করেনি। সত্যি কথা কোনো ক্ষতি আমার এখন অব্দি ও করেনি, যে মানে না আমাকে কোনোদিন ভয় দেখাইছে বা কেউ কিছু ভয়ও কিন্তু দেখায় না। সত্যি কথা বলতে যে বুঝায় যে আমি হয়তো আছি, ও আমার সাথেই আছে, কিন্তু ভয় দেখায় না। বলে না যে আমরা কিছু একটা দেখলে ভয় পাই, ধরো ভূতের কিছু একটা দেখি আমার শব্দ পাইলেও ওটা ভয় পাই, কিন্তু মনে যখন আমার মনে হয় যে ও আমার সাথে আছে, তো বা জানি না কিছু একটা বলে যে ও আমার সাথেই থাকতে চায়। যতদিন জানি না কবে যাবে বা কিছু, কিন্তু দাদা ভয়ও লাগে বা একটা ভয়ও লাগে, এটা ব্যাপার, সত্যি কথা। এই ছিল দাদা আমার ঘটনা। ওকে ওকে, তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরাও যদি এমন পডকাস্টে ঘটনা বলতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে তোমরা এই পরিবারে যুক্ত হয়ে যেও। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।